হাটের ফ্লাইওভার, দুপুর 12টা। এটা 1 ঘন্টার দৃশ্য। এই 1 ঘন্টায় টিম 360 ডিগ্রির ক্যামেরায় ধরা পড়ল মাত্র 40টি গাড়ি। ফ্লাইওভার ছেড়ে নিচে নামতেই দুটো বাসকে দাঁড়ানো অবস্থায় দেখা গেল। ফ্লাইওভারের মুখে এভাবে বাস থামানোর কারণটাই বাকি। যাতায়াতের একটু কম, এই জন্য মানে এখানে রাখি। চালকের কথাই সত্য, ওপরে ফাঁকা, নিচে যানজট। তাহলে কি ফ্লাইওভারের সুফল পাচ্ছে না কেউ? না না, কোনো কাজ আসতেছে না। এটা তো আমাদের মেইন এদিকে পথ, এদিক তো পথ হচ্ছে না। কি কাজ আসতেছে? 100টা গাড়ির মধ্যে 2টা গাড়ি, 10টা গাড়ি উঠে। আসলেই কি তাই? এটা হয়তো একজন নগর পরিকল্পনাবিদ খুব ভালোভাবেই বলতে পারবেন। 61 মাস্টার প্ল্যানের কোনো ফ্লাইওভার কথা বলা হয়নি, 95 ফ্লাইওভার কথা বলা হয়নি। আপনি কর্তা, আপনি মনে করতেছেন এটা এখন আমি ফ্লাইওভার করে ফেলবো এখানে, কারণ আমার একটা ভিজিবল প্রজেক্ট দরকার, যেখানে বলা যাবে যে আমরা চট্টগ্রাম উন্নয়ন করেছি, টাকা খরচ করছি, দেখা যাচ্ছে। আর এটা যে মহাপরিকল্পনার বাইরে ছিল সেটা বেশ ভালোভাবেই বোঝা গেল চট্টগ্রামের সাবেক নগর পিতা ABM মহিউদ্দিন চৌধুরীর কথায়। কতগুলি ভ্রান্ত পরিকল্পনা নিয়ে আমাদের নেতারা বসে আছেন, ওরা ইচ্ছা যা করছেন করছেন, তো এটা ঠিক হবে না, ফলে মানুষ মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অথচ এই ফ্লাইওভার নির্মাণে সরকারকে গুনতে হয়েছে 150 কোটি টাকারও বেশি। কিন্তু কিছুটা হলেও আশার কথা শোনালেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA চেয়ারম্যান আব্দুজ সালাম। ফ্লাইওভার ইজ নট ফর টুডে অর টুমরো। আপনি বিদেশে গেলেন দেখবেন অনেক রাস্তা গাড়ি চলে না, কিন্তু রাস্তা করে ফেলেছে। এটা হলো ফরসাইটনেস। আগামী 100 বছর কি দেখতে চাই, 50 বছর কি হতে যাচ্ছে, এগুলো মাথায় না থাকলে পরে তো আজকে প্রয়োজন, আজকে আপনি ফ্লাইওভার করতে পারবেন না। তাহলে এটা ইন অ্যাডভান্স। এই দক্ষিণ চট্টগ্রামের যে কথাগুলো বললাম, দক্ষিণ চট্টগ্রামের একমাত্র প্রবেশদ্বার হলো বদ্দার হয়ে। 100 বছর পরের দৃশ্যটা হয়তো কেউ দেখবে না, কিন্তু এর পেছনের মর্মান্তিক ইতিহাসের কথাও ভুলবার নয়। কারণ এই ফ্লাইওভার কেড়ে নিয়েছে 15টি মানুষের জীবন, আর পঙ্গু হয়ে বেঁচে আছেন আরো 50 জনেরও বেশি। 24 নভেম্বর 2012 রাত 8টার দিকে হঠাৎ করেই ভেঙে পড়েছিল ভদ্দারহাটের নির্মাণাধীন ফ্লাইওভার। সেদিনই ঘটেছিল এই হতাহতের ঘটনা। সেই দুর্ঘটনায় মারা যান কাঠমিস্ত্রি ইলিয়াস। মর্মান্তিক সেই দুর্ঘটনার 4 বছর পেরিয়ে গেলেও এখনো সেই ক্ষত আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ইলিয়াসের স্ত্রী। আমার একটা নয়টা চাকরি নিয়ে আমার মেয়েগুলো কি করবো, ডাক্তার চলে আমার সাথে কাপড় কি করবো। একই ঘটনায় প্রাণ দিতে হয় চা বিক্রেতা সিরাজুল ইসলামকেও। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন সিরাজের স্ত্রী সাহারা বেগম। 3 মেয়েকে নিয়ে যেন পড়ে যান দুশ্চিন্তার সাগরে। ক্ষতিপূরণের 8 লাখ টাকা কিছুটা হলেও রক্ষা করেছে তাকে। যেটা চলে যায় সেটা কি আর পাওয়া যায়? এভাবে পাওয়া যায়। আর যে পয়সা করে দিছে এগুলো মনে করেন মানুষক দিয়েতে, মেয়েদের বিয়ে শাদী দিয়েতে, এখন মনে করেন যে এই বাসা বাড়ি কাজ কাম করি খাই, সমখালে চলি আর কি। এই যুবকের নাম মহসিন, তার বয়স 18 বছর। যখন দুর্ঘটনা ঘটেছিল তখন তার বয়স ছিল মাত্র 14। ভদ্দারহাটের সেই দুঃসহ স্মৃতি মনে পড়লে এখনো আঁতকে ওঠেন তিনি। ওইটাতে পড়ার পর আমি কি গেছে আমি জানি না, আর আমি কোথায় আছি, কি হচ্ছে আশেপাশে, ওইটা তোর পরে আমার চেঞ্জটাই তো চলে গেছে, তা পাটাই কেন আটকে গেছে অতটুকুর মধ্যে। আহতদের তালিকায় নাম থাকলেও এখনো কোনো ক্ষতিপূরণ পাননি মহসিন। আমাকে বলছিল একটা সিরিয়াস চাকরি দিবে, এটা সালাম সাহেবের নিজের মুখের কথা। এই ফ্লাইওভার নির্মাণের দায়িত্বে ছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। সেই দুর্ঘটনায় প্রকল্প পরিচালক AM হাবিবুর রহমান সহ ঠিকাদার এবং পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সহ 25 জনের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। এই দুর্ঘটনা যেটা হয়েছে এটা তদন্ত কমিটি হয়ে সব শেষ করে শেষে একদম আমাদের সেনাবাহিনী পুঙ্খানুপুঙ্খভাবে চেক আপ করে তারা ভাগ্যাসটা তারা শেষ করেছে। এতগুলো মানুষের মৃত্যুর পরেও কাউকে কোনো শাস্তি পেতে হয়নি, অথচ মহসিনের মতো 50টি মানুষকে বয়ে বেড়াতে হবে পঙ্গুত্বের জীবন। সরকারের 150 কোটি টাকা খরচের ফলাফল এখন চোখের সামনে
স্পষ্ট। শুধু ফ্লাইওভার নির্মাণ করেই এই টাকা জলে ফেলেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এমনকি একজন তৃতীয় শ্রেণীর কর্মচারীর পেছনেও খরচ করে ফেলেছে অর্ধ কোটি টাকা। কিভাবে সেটা জানতে চান? তাহলে দেখুন। সিডিএর এই কর্মচারীর নাম হাবিবুর রহমান। সিডিএ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদকও তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় শাস্তিও পেতে হয় তাকে। 2011 সালে চট্টগ্রাম থেকে বদলি করা হয় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে। অথচ বাংলাদেশ শ্রম আইন 2006-এর 187 ধারা বলছে, কোন ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা কোষাধ্যক্ষকে তার সম্মতি ছাড়া এক জেলা হতে অন্য জেলায় বদলি করা যাবে না। এই আইনের সূত্র ধরে বদলি আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম শ্রম আদালতে আপিল করে বসেন হাবিবুর রহমান। চট্টগ্রামের প্রথম শ্রম আদালত এটা এই অবৈধ আদেশটাকে স্থগিত করে দেন এবং বলছে যে এটি লিগ্যাল, শ্রম আইন বিরোধী। বদলির আদেশ খারিজ হয়ে গেলে এবার তাকে চাকরিচ্যুত করা হয়। এবারও তিনি আইনের আশ্রয় নেন। সিডিএর এই আদেশও বাতিল করে দেয় আদালত। ওটার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট এই অর্ডারটা বর্ধিতকরণে, এক্সটেনশন করণে এবং আদেশ দিয়েছেন যে তাকে চাকরিতে পুনর্বহাল করা হোক, তার বেতন হোক। সেই আদালতের সেই নির্দেশ এখন পর্যন্ত মানা হয়নি। এই আইনি লড়াই করতে গিয়ে সিডিএর কত টাকা খরচ হয়েছে সেটা শুনুন এই হাবিবের মুখ থেকেই। সর্বশেষ যে টার্মিনেশন, এটার ক্ষেত্রে তিনি যে বিল প্রদান করলেন, এখানে দেখা যায় অগ্রিম বলেই একটা ডেটে 70,000 টাকা নিয়েছেন, আরেকটা ডেটে উনি 75,000 টাকা তুলেছেন। এভাবে কোটি কোটি টাকা সিডিএ থেকে শুধু আমি একজন কর্মচারীর জন্য ব্যয় করেছেন। যেখানে আদালতের নির্দেশনা অমান্য করে একজনকে চাকরি থেকে বরখাস্ত করতে উঠে পড়ে লেগেছে, সেখানেই আছে উল্টো চিত্র। 2010 সালে সিডিএর প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে বসে দুর্নীতি দমন কমিশন। পরে চার্জশিট দিয়ে দিলে সিডিএর চেয়ারম্যানের কাছ থেকে একটি চিঠি পায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 2012 সালের এই চিঠিতে চার্জশিটভুক্ত আসামিদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার জন্য সিডিএর চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়, কিন্তু তাতে সাড়া না পেয়ে পরপর আরো 2টি চিঠি দেয় মন্ত্রণালয়। 4 বছর পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি সিডিএ। দুর্নীতি মামলার সর্বশেষ অবস্থা জানতে টিম 360 ডিগ্রি হাজির চট্টগ্রামের দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হলেন না এই কর্মকর্তা। তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন। অনুসন্ধানের তথ্য বলছে, মামলার পরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন চার্জশিটভুক্ত আসামিরা। চেয়ারম্যানের ঘনিষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর হাসান আছেন অথরাইজ অফিসার হিসেবে। তার বিরুদ্ধেই আছে 2 কোটি টাকার দুর্নীতি মামলা। আর প্রকৌশলী রাজীব দাস দায়িত্ব পালন করছেন মেহেদিবাগ আবাসিক এলাকার সিডিএ অফিসার্স কোয়ার্টার নির্মাণ প্রকল্পের পরিচালক হিসেবে। তার মাথার উপরেও ঝুলছে 2টি মামলা। নির্বাহী প্রকৌশলী AMM হাবিবুর রহমান 1 ডজন দুর্নীতি মামলা নিয়ে এখনো আছেন বহাল তবিয়তে। তিনি বহদ্দারহাট ফ্লাইওভার ধস মামলারও প্রধান আসামি। এগুলো তো আমার লেভেলে জিজ্ঞেস করলে আমি তো জবাব দেওয়ার জন্য এন্টাইটেল পারসন, রাইট পারসন, আপনি বুঝতেছেন না। এগুলো ছিল, এগুলো আমরা হাইকোর্টে আমাদের পক্ষে রায় পেয়ে গেছে। 1 দেশে 2 আইন কখনো কি শুনেছেন? শুনুন আর বা নাই শুনুন, এবার হয়তো বাস্তবে প্রথম দেখলেন। অভিযোগ না থাকার পরও একজনকে চাকরি থেকে বহিষ্কার করতে খরচ হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা, আর অন্যদিকে ভুরি ভুরি দুর্নীতি মামলা থাকার পরও কিছু ব্যক্তি পার পেয়ে যাচ্ছেন, হচ্ছেন পুরস্কৃত। কিন্তু প্রশ্নটা হলো, কোন ক্ষমতার জোরে তারা পার পেয়ে যাচ্ছেন? সেই ক্ষমতার উৎস সম্পর্কেও তো জানা দরকার।
ঘূর্ণিঝড়ের সময় সাগরের উত্তাল ঢেউ থেকে রক্ষার জন্য কর্ণফুলী নদীর তীরে এই জায়গাটিতে বনায়ন করার কথা ছিল, অথচ এখানে গড়ে উঠেছে এই বিদ্যুৎ কেন্দ্রটি। 3 একর জায়গার উপর নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় 2012-তে। যেখানে পরিবেশ বাঁচানোর জন্য এই জায়গাটি ব্যবহার করার কথা ছিল, সেখানে এখন উল্টো চলছে পরিবেশ দূষণ। সব তেলে এই ফ্যাক্টরি থেকে বাড়িতেছে, ওই ডাস্ট তেল এগুলো আর কি, এগুলো গিয়ে এখানে মাছ যা আছিল পানি টানি সব বরবাদ। 2011 সালে এখানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে জমি ব্যবহারের জন্য সিডিএর কাছে অনুমোদন চায় বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, কিন্তু ড্যাপের পরিকল্পনার সাথে সাংঘর্ষিক থাকায় আবেদনটি প্রত্যাখ্যান করে দেয় সিডিএর নির্ধারিত বোর্ড। নিয়মনীতি, আইন সবকিছুকে পেছনে রেখে একক ক্ষমতায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়ে দেন সিডিএর চেয়ারম্যান আব্দুচ সালাম। এ বিষয়ে কথা বলতে গেলে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। অনন্যা আবাসিক প্রকল্প এলাকা, প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব সিডিএর। প্রকল্পের ভেতর 86 কাঠা জমির উপর নির্মাণাধীন এই ভবনটি এসটিএস গ্রুপের। তৈরি হচ্ছে অ্যাপোলো হাসপাতাল, কিন্তু এই জমি বরাদ্দের ক্ষেত্রেও পাওয়া গেল অনিয়মের গন্ধ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নথির বাণিজ্যিক এবং অন্যান্য অংশের তথ্য বলছে, কমিউনিটি সেন্টার এবং হেলথ সেন্টারের জন্য জমির বরাদ্দ ছিল 58 কাঠা, অথচ মাত্র একটি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয় 86 কাঠা জমি। কমিউনিটি সেন্টার তো দূরের কথা, অন্য স্থাপনার 28 কাঠা জমিও দেয়া হয় এই প্রতিষ্ঠানটিকে, তাও আবার কম মূল্যে। এজন্য 3টি দরপত্র নেয়ার কথা থাকলেও নেওয়া হয় মাত্র একটি দরপত্র, যা সরকারের ক্রয় নীতিমালার পুরোপুরি লঙ্ঘন। 10টা পত্রিকাতে বিজ্ঞাপন প্রচার করার পর টেন্ডারে যদি কেউ না আসে, সেখানে কি আপনি বলতে পারবেন তাদের অন্যভাবে বরাদ্দ দেওয়া হয়েছে? এই কর্মকর্তার কথা শুনে কি কোনো পরিচিত গল্পের কথা মনে পড়ে গেল? যে গল্পে একজন ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছিল তার রোল কত, জবাবে সে বলেছিল 1। গল্পের মজাটা তখনই পাওয়া যায় যখন জানা যায় ক্লাসে ছাত্রের সংখ্যা মাত্র 1জনই ছিল। এই গল্পের সাথে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ আর সিডিএর কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে কি? আসলে এটা নিয়ম নাকি অনিয়ম, সেটা আইন প্রণেতারা খুব ভালোই বোঝেন। তবে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন এটা অনন্যা আবাসিক প্রকল্পের। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আসলে কার জন্য কাজ করছে? চট্টগ্রামবাসীর জন্য নাকি নিজেদের জন্য? ব্যক্তিগত প্রতিষ্ঠানের উন্নয়ন করে নিজেদের পকেটের উন্নতি করাটা অনুমানযোগ্য, তবে যেটা দৃশ্যমান সেটাকে কি বলবেন? অনুমানযোগ্য নাকি প্রমাণিত? আর প্রমাণ করেই লাভটা কি? কারো তো শাস্তি হচ্ছে না, আর সে কারণেই হয়তো দিনের পর দিন অনিয়ম আর দুর্নীতি করে নিজেদের উন্নতি করছেন সিডিএর কয়েকজন কর্মকর্তা। তাহলে এবার দেখুন সিডিএর একজন বোর্ড সদস্য কিভাবে পাহাড়ের উন্নতি করছেন। গুগল আর্থ থেকে নেয়া এই ছবি চট্টগ্রামের গোলপাহাড়ের মোড়ের। 2 বছর আগের এই ছবিতে ঐতিহ্যবাহী গোলপাহাড়ের স্পষ্ট দেখা মিলছে। টিম 360 ডিগ্রি এবার সেই গোলপাহাড়ের খোঁজে। যেখানে পাহাড় থাকার কথা সেখানে একটি নির্মাণাধীন ভবন দেখা যাচ্ছে। পাহাড়ের একাংশ কেটে গড়ে উঠছে এই ভবন। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল কয়েকজন শ্রমিক পাহাড় কাটায় ব্যস্ত। এবার বোঝা গেল কেন পাহাড়টি চোখে পড়ছিল না। ক্যামেরা দেখে কাজ বন্ধ করে দিল তারা। আর ভবনের কেয়ারটেকার তো কথা না বলেই পালিয়ে গেলেন। এই সাইনবোর্ডে বেশ কয়েকজন ব্যক্তির নাম দেখা গেল। এর মধ্যে একজনের নাম গিয়াসউদ্দিন, তিনি আবার এই ওয়ার্ডের কমিশনার, একই সাথে সিডিএর সদস্য বটে। ঐতিহ্যবাহী এই পাহাড় কাটার অনুমোদন আছে কিনা সেটা জানতে চাওয়া হলো পরিবেশ অধিদপ্তরের পরিচালকের কাছে। মামলা চলছে, একই সাথে চলছে পাহাড় কাটা।
এবার এই ভবনের অনুমোদন সম্পর্কে জানতে চাওয়া হলো সিডিএর অথরাইজড অফিসার মঞ্জুর হাসানের কাছে। পাওয়ারটা আছে অনেক, আমাদের মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে কারো মিলি যদি একটু প্ল্যান বাইরে থাকে এটা ভাঙার অথরিটি আছে, কিন্তু ভাঙতে হলে এটা তো বাংলাদেশ। অবৈধ তাহলে আংশিক হয়, আর সেই আংশিক অনিয়মের বিরুদ্ধে হয়তো কোনো ব্যবস্থা নেবার নিয়ম নেই। এই স্থানীয় ওয়ার্ড কমিশনার যে কতটা শক্তিশালী সেটা স্পষ্ট হয়ে যায় যখন জানা যায় তার বিরুদ্ধে মামলা থাকার পরও কোনো ব্যবস্থা নিতে পারে না পরিবেশ অধিদপ্তর। যেখানে মামলা থাকার পর ব্যবস্থা নেওয়া যায় না, সেখানে আর কতই বা করতে পারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ, কারণ তিনি সিডিএর একজন আবার বোর্ড সদস্য। তাহলে এবার একটু সিডিএ ভবন থেকে ঘুরে আসা যায়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ শহরে কোনো বহুতল ভবন, বাড়ি, বাণিজ্যিক ভবন কিংবা মার্কেট নির্মাণের আগে সিডিএর এই ভবন থেকে অনুমোদন নিতে হয়। অনুমোদনের প্রধান শর্তগুলোর মধ্যে একটি হচ্ছে কার যা হয়ে গিয়েছিল, তার মানে কার পার্কিং ছাড়া ভবন তৈরি করা তো দেখছি একেবারেই অসম্ভব। তাহলে এবার চেয়ারম্যানের নিজস্ব ভবনগুলোর অবস্থা একটু দেখে আসা যাক। চট্টগ্রামের ওআর নিজাম সড়ক, এই ভবনটির মালিক সিডিএর চেয়ারম্যান আব্দুস সালাম। একই তার নিজের ভবনের নিচেই তো কার পার্কিং এর ব্যবস্থা নেই, যার প্রভাব রাস্তার উপরেই পড়ছে। আরেকটু এগুতেই চোখে পড়ল তার আরেকটি ভবন। এই ভবনটি আবাসিক হিসেবে অনুমোদন নেওয়া থাকলেও চলছে বাণিজ্যিকভাবে। এবার কি বলবেন সিডিএর চেয়ারম্যান? এখন আবাসিকগুলো রাখা যাবে বলে, তাহলে সিডি আইন পরিবর্তন করতে হবে না, সিডি আইন পরিবর্তন করতে হবে না। তো সিডি আইন পরিবর্তন করে যে শুধু নট ফর ওয়ান ইউনিয়ন রোড, চট্টগ্রামের যেখানে 60 ফিট রোড আছে, 60 ফিট রোডের দুই পাশে বাণিজ্যিক করার জন্য অনুমতি দেওয়া শুরু করেছে আইনগতভাবে। সময়ের প্রয়োজনে আইন বদলাতেই পারে, কিন্তু সেটা যদি হয় নিজের প্রয়োজনে তাহলেই তো মুশকিল। আর সিডিএর চেয়ারম্যান যদি নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবনের মালিক বনে যান, তাহলে অন্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিভাবে? তাই বলে কি সিডিএর অভিযান বন্ধ থাকবে, নাকি নিজের ভবন রক্ষা করে বাকিদেরটা ভেঙে ফেলা হবে? সব প্রশ্নের উত্তর জানবো, তবে একটা বিরতির পর। জল পোড়া জলের থেকে 7-8 ব্যক্তি নাম ধরে বারে বারে তোদের আমি ডাকি, কাল লাগিলে কালো খনি বারে বারে আমি তো চলতাম। বাসর বাড়ির লক্ষ্মীদারের গড়ে ছিল কাল সব মেলা চলে বিভিন্ন সন্ধানে নেমে একটা রহস্য খুঁজে পায় টিম 360 ডিগ্রি, পুকুর রহস্য। ঘটনাটা আব্দুস সালামের সিডিএর চেয়ারম্যান হবার আগের ঘটনা। চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী পুকুর কিনে বিপদে পড়ে যান তিনি। জলাধার ভরাটের অভিযোগে একের পর এক নোটিশ আসতে থাকে তার কাছে, আটকে যায় তার পুকুর ভরাটের কাজ। ঘটনাচক্রে আজ তিনি সিডিএর চেয়ারম্যান। এবার দেখে আসা যাক সেই ঐতিহ্যবাহী পুকুরের অবস্থাটা কি। চট্টগ্রামের চানগাঁও এলাকা, খুব পরিচিত একটি গানের মতো করেই বলতে হয়, এইখানে এক পুকুর ছিল, জানলো না তো কেউ। হ্যাঁ, এখানে একটা পুকুর ছিল, চট্টগ্রামের ঐতিহ্যবাহী এক পুকুর, নাম মৌলভীর পুকুর। প্রায় 9 একরের এই পুকুরটি এতটাই পরিচিত ছিল যে যেটা এখন ইতিহাস হয়ে আছে, আছে বইয়ের পাতায় স্মৃতি হয়ে। এটা বিক্রি করছে যে সিডিএ চেয়ারম্যান সালাম সাহেবের কাছে, মনে করেন ওগুলি এরা বড়াই ফেলছে যে, এটা বড়াই ফেলছে যে ওখানে একটা সাইনবোর্ড দিয়েছিল মৌলানা মোশাররফ খামার সাইনবোর্ড দিয়ে এগুলি রাত্রে বড়াই ফেলছে। প্রশাসন অমুক সমুক যেভাবে কনভিন্স করতে হয় সেভাবে কনভিন্স করে বড়াইছে যে, নাহলে এটা তো আর 1 ঘন্টায় বড়ানো হয়নি। মৌলভী পুকুরটি কেনার পর বালু ভরাট করতে থাকলে সিডিএ থেকে প্রথম চিঠি আসে 2002 সালে। চিঠিতে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000-এর কথা উল্লেখ করে পুকুরটি ভরাট না করার জন্য অনুরোধ করা হয়। পুকুরের চারপাশে দেয়াল নির্মাণ করার কারণে এর 3 দিন পর আসে আরো একটি চিঠি। সেই চিঠিতে দেয়াল ভাঙার জন্য
7 দিনের সময় দেয়া হয়। নির্ধারিত সময় পার হয়ে গেলে জরিমানা করার কথাও বলা হয় সেই চিঠিতে। মৌলভীর পুকুরের ভেতরে ঢুকতেই কয়েকজন নির্মাণ শ্রমিককে কাজ করতে দেখা গেল। তাদের কাছে জানতে চাওয়া হলো পুকুরটি কোথায় ছিল। এই জায়গাটা ছিল পুকুর না? ভরা ফেলছে কয় বছর আগে? বহুত বছর। এ বিষয়ে সিডিএর অথরাইজড অফিসার মঞ্জুর হাসানের মুখোমুখি হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ওয়াল পার্ক একটা আছে না বিল্ডিং, ওইটা আবাসিক এলাকা না, ওটা আবাসিক এলাকা। কিছু আবাসিক এলাকা হচ্ছে যে আপনাদের সিডি অ্যাপ্রুভ, মানে হাউজিং এর অ্যাপ্রুভের কিছু আবাসিক এলাকা আছে। আর নিজামরা আবাসিক এলাকা হচ্ছে এটা আমাদের দিয়ে কোনো মানে এটা ওরা নিজেরা একটা আবাসিক এলাকা বানাইছে। তো এখন আমাদের নগর কমিটি যেটা আছে, নগর সিদ্ধান্ত হচ্ছে যে 60 ফিট রোডের পাশে 200 ফিটের ভিতর পর্যন্ত কমার্শিয়াল ইউজ দেওয়া যাবে। এবার সিডিএর একটি অভিযানের দিকে নজর দেয়া যাক। নেতৃত্বে ছিলেন এই ম্যাজিস্ট্রেট, সাথে অথরাইজড অফিসার শাহিনুর আলম। চলছে অভিযান। অবৈধ স্থাপনা সব ভেঙে ফেলা হলো। 7 দিন পর ঘটনাস্থলে টিম 360 ডিগ্রি। দৃশ্য দেখে বোঝাই যাচ্ছে এখানে এসেই থেমে গেছে অভিযান। কিন্তু কেন? এরপরে এরা তো বলো তো ওইদিকে সিডিএ পাবে না। কিন্তু মাপ অনুযায়ী তো দেখা যাচ্ছে আপনাদের এটা আমরাও দেখতেছি। ওইটা ভাঙতেছে না, এটা কিছু বলেনি। আমরা তো আমাদের গুলো প্রতিবাদ করেছি। এরা বলে তো এখানে সিডিএস জায়গা নাই, এরপর থেকে সিডিএস জায়গা আছে। এবার এই ভবনের মালিকের সাথে কথা বলতে চাই আমরা। এখানে কার কার ইয়ে আছে? এই দ্বিতীয় তলাটা কার? ওয়াল ফুড। ওরা কিনে নিছে? ওয়াল ফুডটা কিনে নিছে। মানে ওয়াল ফুডের মালিকের জন্য নাকি এটা বন্ধ করে নেওয়া শুরু? না, ভুল কথা। ওয়াল ফুডের মালিকের জন্য করে। তবে এটা যদি সরকারের জায়গা হলে এটাকে না ভাঙার কোনো কারণ আছে? ওয়াল ফুডের মালিক কি সরকার? ওয়াল ফুডের মালিক তো সিডিএ হোক না, সিডিএ আমার সিডিএর ফুডে এটা তো সিডিএতে এটা একটা জায়গা। মাঝপথে এসে অভিযান শেষ হয়ে যাবার কারণটা অবশেষে বোঝা গেল কিভাবে অনিয়ম করেও বেঁচে যাচ্ছেন বা পার পেয়ে যাচ্ছেন অবৈধ দখলদাররা। আর এসব অনিয়ম থাকতে কোথায়, কখন, কিভাবে, কাকে সিডিএর প্লট বরাদ্দ দিতে হয় সেটা খুব ভালো করে জানা আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্লট পেতে হলে খবরের কাগজে বিজ্ঞাপন প্রকাশ করতে হয়। তারপর লটারিতে যার ভাগ্য খুলে তিনি পেয়ে যান সিডিএর প্লট। তবে সেজন্য বেশ কয়েকটি শর্ত জুড়ে দেয়া হয়। প্লট বরাদ্দের নীতিমালায় বলা আছে, চট্টগ্রাম মহানগরীতে কিংবা সিডিএর কোনো আবাসিক প্রকল্পে তার কোনো প্লট থাকতে পারবে না। এমনকি তার পরিবারের কোনো সদস্যের প্লট থাকলে সেটা বাতিল বলে গণ্য হবে। অনুসন্ধানে বেরিয়ে আসে একাধিক প্লট বাড়ি থাকার পরও সিডিএর প্লট বরাদ্দ পেয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল, এম এ লতিফ ও এবিএম ফজলে করিম চৌধুরী সহ 15 জন। এছাড়াও আছেন সিদ্দিক নাজমুল আলম, নাসির উদ্দিন মাহমুদ, স্থানীয় রাজনীতিবিদ মোসলেম উদ্দিন, ইফতেখার উদ্দিন আশিকের নাম। স্থানীয় রাজনীতিবিদ মোসলেম উদ্দিনের বাড়িতে টিম 360 ডিগ্রি। লালখান বাজার, চানমারি বাজারের পাশে 6 তলা এই ভবনের মালিক তিনি। তারপরও তিনি প্লট পেয়েছেন। এ ব্যাপারে জানতে চাই প্লট বরাদ্দ কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অমল গুহের কাছে। নিয়মটার মধ্যে কি এমন কিছু ছিল যাদের হচ্ছে শহরের মধ্যে প্লট থাকবে, প্লট থাকবে এবং বাড়ি থাকবে, তারা ওখানে এমন কোনো নিয়ম ছিল? ওটাতে কিছু শুনি যে সরকারি ইয়েতে যাদের সরকারি সংস্থা থেকে যারা প্লট ফ্ল্যাট পাবে তাদের চেয়ারম্যানের মুখোমুখি টিম 360 ডিগ্রি। প্লট আমার কাছে ছিল না, প্লট আমি করিনি। প্লটের বরাদ্দর এই অভিযোগ থেকে আমি মুক্ত হয়েছি। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ থেকে তিনি নিজেকে মুক্ত বলে দাবি করলেন। কিন্তু যাদের নগরবাসীর উন্নয়নে কাজ করার কথা, নিয়ম মেনে চলার কথা, সেখানেই যেন চলছে নিয়ম ভাঙার প্রতিযোগিতা। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন কিভাবে চলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ। আর এভাবে চললে চট্টগ্রাম যে কতটা
উন্নয়নের জোয়ারে ভাসবে সেটা চট্টগ্রামবাসী ভালো বলতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন।